গাইস, আসসালামু আলাইকুম অ্যান্ড ওয়েলকাম টু ভূত আড্ডা। শুরু হয়ে গেল ভূত আড্ডার আরও একটি নতুন এপিসোড। আর বরাবরের মতোই আপনাদের সাথে আছি আমি ইমরান এইচ খান। আর আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বেশ কয়েকটি ভয়ঙ্কর ঘটনা। আশা করি সব মিলে আজকের ঘটনাগুলো আপনাদের ভীষণ রকম ভালো লাগবে। তো আজকে প্রথমেই আপনারা শুনতে পাবেন আমাদের একজন লিসেনার, আমাদের একজন বন্ধু তানভীর আহমেদ ভাইয়ের হাইওয়ের আতঙ্ক নামক একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদের অনেক বেশি ভালো লাগবে। তো এরপর আপনাদের জন্য থাকছে আমাদের আরেকজন লিসেনার, আরেকজন বন্ধু রাব্বি হাসান ভাইয়ের নিশিভূতের একটি দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটিও আপনাদের বেশ ভিন্ন রকম একটা টেস্ট দেবে, অন্যরকম একটা ভয়ের অনুভূতি পাবেন আজকের এই ঘটনা থেকে। আর এরপর থাকছে আমাদের প্রথম অফিসিয়াল স্টোরি টেলার, আমাদের সবার প্রিয় রাসেল রাজ ভাই। হ্যাঁ, আজম জিনের লেখক রাসেল রাজ ভাইয়ের গাইসা পেতনি নামক একটি রহস্যময় দুর্দান্ত ভয়ঙ্কর ঘটনা। আশা করি এই ঘটনাটি আপনাদেরকে ভয়ের এক অন্য রাজ্যে নিয়ে যাবে। অনেক বেশি ভালো লাগবে রাসেল রাজ ভাইয়ের এই ঘটনাটি। রাসেল রাজ ভাই এখন থেকে যেহেতু আমাদের অফিসিয়াল স্টোরি টেলার, সেক্ষেত্রে এখন থেকে প্রত্যেক রবিবার আপনারা শুনতে পাবেন রাসেল রাজ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। এখন থেকে প্রত্যেক রবিবার রাসেল ভাইয়ের রাত। তো সেটারই প্রথম ধাপ হিসেবে আজকে আপনারা শুনতে যাচ্ছেন রাসেল রাজ ভাইয়ের গাইসা পেতনি। সব মিলে মনে করি আজকের এপিসোডটি আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে। তো মূল ঘটনায় চলে যাওয়ার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন এবং পাশে থাকা অল অপশনটি সিলেক্ট করে রাখুন, যাতে করে আমাদের পরবর্তী সকল আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেক্ষেত্রে আপনাদের কাছে দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো বন্ধুগণ, আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের এপিসোডের প্রথম ঘটনায়। চলুন তাহলে শুনে আসি তানভীর আহমেদ ভাইয়ের হাইওয়ের আতঙ্ক। ঘটনাটি আমাকে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম প্রিয় ইমরান ভাই ও ভূত আড্ডার সকল লিসেনার বৃন্দ। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি অনেক ভালো আছি। আমি ভূত আড্ডার একজন নিয়মিত লিসেনার। আমার নাম তানভীর আহমেদ। আমার বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানায়। আমি বর্তমানে চট্টগ্রামে থাকি। এখানে একটা জব করি। আমি প্রতিদিন রাতে ভূত আড্ডার ঘটনাগুলো শুনি। ভূত আড্ডার ঘটনাগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আমি মাঝে মাঝে দিনের বেলাতেও ভূত আড্ডার ঘটনাগুলো শুনি। ভূত আড্ডাকে অনেকজন অনেক রকম ঘটনা শেয়ার করে, তাই ভাবলাম আমিও একটা ঘটনা শেয়ার করব। ইমরান ভাই, আমি হয়তো ঘটনাটা গুছিয়ে লিখতে পারবো না, তারপরও চেষ্টা করব সুন্দর করে গুছিয়ে লেখার। আজ আমি একটা ট্রাক চালকের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা শেয়ার করব। ট্রাক চালকের নাম এরশাদ। এরশাদ সম্পর্কে আমার পাড়া প্রতিবেশী ভাই হয়। এরশাদ ভাই আমার থেকে বয়সে অনেক বড়, তারপরও তার সাথে বন্ধুর মতো সম্পর্ক। আমি অনেকবার এরশাদ ভাইয়ের ট্রাকে চড়ে চট্টগ্রাম যাওয়া আসা করেছি। তখন করোনাকালীন সময় ছিল, সারা বাংলাদেশে তখন লকডাউন ছিল। এরশাদ ভাই তার ট্রাকে করে কাঁচা সবজি নিয়ে সিলেট, চট্টগ্রাম সহ অনেক জায়গায় যেত। তেমনি 2020 সালের সেপ্টেম্বর মাসে এক রাতে এরশাদ ভাই তার ট্রাক নিয়ে চট্টগ্রাম রওনা দেয়। ইমরান ভাই,
আমি ঘটনাটা এরশাদ ভাইয়ের মতো করেই বলছি, তাহলে ঘটনাটা বুঝতে সুবিধা হবে। তাহলে চলুন এরশাদ ভাইয়ের সাথে ঘটা ঘটনাটি শুনে আসি। বলছেন এরশাদ ভাই, এক রাতে আমি আমার হেল্পার আর ট্রাক নিয়ে চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিই। আমার হেল্পারের নাম সোহেল। সোহেলের বয়স 20 কি 22 বছর হবে। তখন রাত 9টার সময় আমি রওনা দিই। রাস্তা পুরো ফাঁকা, রাস্তায় কোনো গাড়ি নেই। মাঝে মাঝে দু একটা কাঁচামালের গাড়ি আর অ্যাম্বুলেন্স দেখা যাচ্ছে। আমিও কাঁচা সবজি নিয়ে চট্টগ্রামে যাচ্ছিলাম। গাড়ি চালাতে চালাতে আমার যখন ঘুম ঘুম ভাব চলে আসে তখন আমি সিগারেট চালাই। আমার হেল্পারও সিগারেট খায়। আমি আপন মনে গাড়ি চালাচ্ছি। রাতের অন্ধকার পার করে আমি আমার গন্তব্যে ছুটে চলেছি। রাস্তায় কোনো মানুষ বা গাড়ির দেখা নেই। রাস্তার দুপাশে বড় বড় গাছগুলো দানবের মতো দাঁড়িয়ে আছে। আমি অনেক বছর ধরেই গাড়ি চালাই, কিন্তু কখনো ভৌতিক ঘটনার অভিজ্ঞতা হয়নি। রাত তখন 1:10 বাজে। তখন আমি দেখি আমার হেল্পার ঝিমাচ্ছে। আমি হেল্পারকে একটা ধমক দেই। হেল্পার সাথে সাথে আমার দিকে তাকায়। আমি হেল্পারকে সামনের দিকে তাকিয়ে থাকতে বলি। এখন আমি যেখান দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা খুবই নির্জন। তার উপরে রাতের বেলায় কোনো গাড়ি ঘোড়া নেই। এই রাস্তায় 5 থেকে 6 কিলোমিটারের মধ্যে কোনো বাড়িঘর বা দোকানপাট কিছুই নেই। রাস্তার দুপাশে বড় বড় গাছপালা, আর জায়গাটা পুরোই ফাঁকা। আমি আগেও কয়েকবার এই রাস্তা দিয়ে রাতের বেলায় যাওয়া আসা করেছি, কিন্তু কখনোই কোনো ভৌতিক ঘটনা ঘটেনি। আমি আমার হেল্পারকে একটা সিগারেট ধরাতে বলি। হেল্পার আমাকে সিগারেট ধরিয়ে দেয়। আমি সিগারেট খাচ্ছি আর গাড়ি চালাচ্ছি। এই জনমানবহীন নির্জন রাস্তাটা গায়ের লোম দাঁড়িয়ে যাওয়ার মতো। আর তাছাড়া আমি তেমন ভয় পাই না। গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে আমি সামনে কুয়াশা দেখতে পাই। আমার গাড়ি থেকে 20 হাত দূরে কুয়াশা দেখা দিচ্ছিল। আমি অবাক হলাম, কারণ তখন গরমকাল ছিল। কুয়াশা আসবে কোথা থেকে? আর কুয়াশা অনেক বেশি ছিল। কুয়াশা ভেদ করে কিছু দেখা যাচ্ছিল না। আমার গাড়ির হেডলাইটের আলোয় আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। আমি তখন গাড়িটা ব্রেক করি। আমি দেখি আমার হেল্পার আমার দিকে তাকিয়ে আছে। আমি সোহেলকে বলি সে ভয় পাচ্ছে কিনা। সোহেল কোনো কথার জবাব দেয় না। সোহেলকে দেখেই বুঝতে পারছিলাম সে অনেক ভয় পেয়েছে। আমি গাড়ি নিয়ে সামনের দিকে আগাতে থাকি। আস্তে আস্তে দেখি কুয়াশাগুলো কেটে যাচ্ছে। আমি কুয়াশা পার করে চলে আসি। আমি গাড়ির লুকিং গ্লাসে তাকিয়ে দেখি আর কোনো কুয়াশা নেই সেখানে। আমি বুঝতে পারলাম না এমনটা হওয়ার কারণ কি। এদিকে সোহেল এমন কিছু দেখে বেশ ভয় পায়। আমি সোহেলকে সিগারেট জ্বালাতে বলি। সোহেল পানি খেয়ে সিগারেট জ্বালায়। আমার গাড়ির গতি তখন 50 কিলোমিটার ছিল। হঠাৎ করে আমার মনে হলো গাড়ির চাকা লিক হয়ে গেছে, কারণ চাকা লিক হলে যেমন শব্দ হয় তেমনই শব্দ হচ্ছে। আমি সাথে সাথে গাড়ি থামাই। আমি আর সোহেল গাড়ি থেকে নামি। গাড়ির চাকাগুলো দেখি, কিন্তু না, চাকা তো লিক হয়নি। তাহলে শব্দটা কিসের হলো? আমি গাড়ির চাকা সহ ইঞ্জিন চেক করি, কিন্তু না, কোনো সমস্যা খুঁজে পেলাম না। আমি গাড়ির চারপাশে ঘুরে ঘুরে চেক করে দেখতে থাকি। তারপর আবার গাড়িতে উঠি। গাড়িতে ওঠার পর আমি গাড়ি স্টার্ট দিই, কিন্তু গাড়ি স্টার্ট হয় না। আমি অনেকবার চেষ্টা করেও গাড়ি স্টার্ট করতে পারিনি। এর মাঝে হঠাৎ করে আবার গাড়ির চাকা লিক হওয়ার শব্দ পাই। এবার আমি গাড়ি থেকে না নেমে দরজা দিয়ে উকি দিয়ে দেখি। আর যখনই আমি বাইরে তাকাই তখনই আমি ভয়ঙ্কর একটা জিনিস দেখতে পাই। আমি দেখি দুইটা সাদা কাপড় পরা মহিলা গাড়ির কাছেই দাঁড়িয়ে আছে। তাদের চেহারা আমি স্পষ্ট দেখতে পাচ্ছিলাম। পরনে সাদা সাদা শাড়ি, আর মুখটা দেখতে অনেক বেশি ভয়ঙ্কর। চোখের মাঝে মনে হচ্ছিল কোনো মনে নেই, পুরো চোখটাই সাদা, আর চোখ দুইটা অনেক বড় বড়। তাদের দুজনের হাত আর পা খুবই চিকন। লম্বায় তাদের উচ্চতা 20 হাতের মতো হবে হয়তো। আমি এই দৃশ্য দেখে মারাত্মক রকম ভয় পেয়ে যাই। আমি সাথে সাথে গাড়ির জানালা লক করে দেই। সোহেল আমাকে জিজ্ঞেস করে কি হয়েছে,
কিন্তু আমি ভয়ে কোনো কথা বলতেই পারছিলাম না। আমি তাড়াতাড়ি করে গাড়ি স্টার্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট হচ্ছে না। হঠাৎ করে সোহেল আমাকে ডাকে আর সামনে তাকাতে বলে। আমি সোহেলের কথা মতো সামনে তাকাতেই দেখি সেই দুইজন গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। সোহেল আর আমি দুইজন অনেক বেশি ভয় পেয়ে যাই। এই নির্জন ফাঁকা রাস্তায় এমন একটা বিপদের সম্মুখীন হলাম। আশেপাশে কোনো বাড়িঘর বা দোকানপাটও নেই। আমি আর সোহেল দোয়াদরুদ পড়তে থাকি, কিন্তু দোয়াদরুদও ভুল হয়ে যাচ্ছিল। আমি গাড়ি স্টার্ট করার অনেক চেষ্টা করি, কিন্তু কিছুতেই গাড়ি স্টার্ট করতে পারি না। আমি বুঝতে পেরেছিলাম বড় ধরনের বিপদে পড়ে গেছি। হঠাৎ ওই দুইজন হেঁটে হেঁটে আমাদের গাড়ির কাছে আসতে থাকে। তারা দুজন খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছিল। অল্প সময়ের মধ্যেই তারা দুজন গাড়ির সামনে চলে আসে। গাড়ি থেকে 4-5 হাত দূরে দাঁড়িয়ে আছে। হঠাৎ করে সেই ভয়ানক দুইজন হাসতে থাকে। তারপর এক লাফে গাড়ির উপরে উঠে যায়। তারা লাফ দিয়ে যখন গাড়ির উপরে ওঠে, তখন মনে হলো একটা বিশাল বড় পাথর গাড়ির উপরে পড়লো। গাড়িটা ভীষণভাবে কেঁপে উঠল। মনে হচ্ছে কেউ বড় একটা হাতুড়ি দিয়ে গাড়িতে আঘাত করছে। সোহেল তো ভয়ে চিৎকার করা শুরু করে। আমিও ভয়ে কি করব বুঝতে পারছিলাম না। হঠাৎ দেখি গাড়িতে রাখা সবজিগুলো সব রাস্তার দুই পাশে পড়ে যাচ্ছে। তখন আর সেই দুইজনকে দেখা যাচ্ছে না। আমি দেখতে পাই গাড়িতে থাকা সবজিগুলো রাস্তার পাশে ফেলে দিচ্ছে ওরা। আমি সাহস পাচ্ছিলাম না কিছু করার। আমি তখন দোয়া ইউনুস আর আয়াতুল কুরসি পরে পানিতে ফু দেই। তারপর সেই পানি গাড়ির ভেতরে ছিটিয়ে দেই। তারপর গাড়ি স্টার্ট করার চেষ্টা করি। কয়েকবার চেষ্টার পর গাড়িটা স্টার্ট হয়। আমি তখন সাথে সাথে গাড়ি চালানো শুরু করি। আমি গাড়ির গেট লক করে রেখেছিলাম। আমি গাড়ির গতি 80-তে তুলে নিয়ে যাই, কিন্তু গাড়ি খুবই ধীর গতিতে যাচ্ছে মনে হচ্ছে। একটা রিক্সার থেকেও গাড়ি মনে হচ্ছিল ধীরে ধীরে যাচ্ছে। আমি গাড়ির গতি বাড়িয়ে দেই, কিন্তু কাজ হয় না। এর মাঝে আরও একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যায়। আমি সামনে তাকিয়ে দেখি সামনে কোনো রাস্তা নেই। সামনে শুধু পানি আর পানি। আমার গাড়িটা রাস্তার মাঝে বন্ধ হয়ে যায়। আমি আরও বেশি ভয় পেয়ে যাই। আমি জোরে জোরে দোয়া কালাম পড়তে থাকি। এদিকে সোহেল ভয়ে অজ্ঞান হয়ে গেছে ততক্ষণে। আমিও চাচ্ছিলাম অজ্ঞান হয়ে যেতে, কিন্তু অজ্ঞান হচ্ছিলাম না। হঠাৎ চারপাশটা অন্ধকার হয়ে যায়, কিছুই দেখা যাচ্ছে না। আমি ভয়ে গাড়ির ভেতরে বসে কাঁপছিলাম আর সোহেলকে ডাকছিলাম, কিন্তু সোহেল কোনো সাড়া শব্দ দেয় না। এর মাঝে আমি দেখতে পাই সামনে অন্ধকারের ভেতর থেকে দুইটা লাল আলো ভেসে আসছে, আর আলো দুইটা গাড়ির 10 হাত সামনে এসে পড়ে। সেই আলো থেকে দুইটা কুকুরের রূপ নেয়। কুকুর দুইটার উচ্চতা আমার গাড়ির সমান ছিল। কুকুর দুইটার চোখ আগুনের মতো জ্বলজ্বল করছিল। কুকুর দুইটা চোখের পলকে গাড়ির দরজার সামনে চলে আসে, তারপর গাড়ির গ্লাসে আঘাত করে। কুকুর দুইটা গোঙানির মতো আওয়াজ করছিল। আমি তখন ভয়ে মারা যাব এমন একটা অবস্থা আমার। কুকুর দুইটা গাড়ির গ্লাসে আঘাত করেই যাচ্ছে। আমি দেখতে পাই কুকুর দুইটার নখ অনেক বড় বড় আর অনেক বেশি ধারালো। অন্ধকারের মধ্যেও নখগুলো চকচক করছে। কুকুর দুইটা লাফ দিয়ে গাড়ির উপরে উঠে যায়, আর তারপর গাড়ির উপরে উঠে আঘাত করতে থাকে। কিছু সময় এমনভাবে চলার পর কুকুর দুইটা লাফ দিয়ে গাড়ির সামনে আসে, তারপর মাথা দিয়ে গাড়ির সামনে আঘাত করে। গাড়িটা তখন মারাত্মকভাবে ঝাঁকি খাচ্ছিল। মনে হচ্ছিল গাড়িটা এখনই হয়তো ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে। আমি যা দোয়া দরুদ পারি সবই পড়ছিলাম। হঠাৎ করে আমি পিছনে একটা আলো দেখতে পাই। তখন কুকুর দুইটা লাফ দিয়ে রাস্তা থেকে নিচে নেমে যায়। আমি সামনে তাকিয়ে দেখি সব কিছুই স্বাভাবিক, রাস্তা দেখা যাচ্ছে। কিছু সময় পর একটা মাছের গাড়ি এসে থামে। আমি তখন দেখি সেই গাড়িটা হর্ন বাজাচ্ছে। আমি খেয়াল করে দেখি আমার গাড়িটা রাস্তায় আড়াআড়িভাবে দাঁড়িয়ে আছে, যার জন্য মাছের গাড়িটা যেতে পারছে না। আমি তো ভয়ে গাড়ি থেকে নামতেও পারছিলাম না। তখন সেই গাড়ি থেকে দুইজন নেমে আসে, এসে আমাকে ডাক দেয়। আমি গাড়ি থেকে নেমে পানি খাই। তখন ওই গাড়ির ড্রাইভার আমাকে জিজ্ঞেস করে কোনো সমস্যা হয়েছে নাকি। আমি তখন
কথা বলতে পারছিলাম না, এতটা ভয় পেয়েছিলাম। ভয়ে আমার শরীর তখনও কাঁপছিল। আমার এমন অবস্থা দেখে তারা দুজন বুঝতে পারে হয়তো কোনো সমস্যা হয়েছে। তখন একজন আমাকে পানি খেতে দেয়, তারপর আমাকে রাস্তার পাশে বসতে বলে। আমি পানি খেয়ে একটু শান্ত হই, তারপর যা যা ঘটেছে তাদেরকে বলি। আমার কথা শুনে তারা দুজন বলে তারাও আসার সময় রাস্তায় কুয়াশা দেখেছে, আর দূর থেকে আমার গাড়ির নড়তেও দেখেছে তারা। আমার গাড়ির কাছে আসতেই তারা দুজন দেখতে পায় দুইটা বড় বড় কুকুরের মতো প্রাণী লাফ দিয়ে রাস্তা থেকে নেমে অদৃশ্য হয়ে গেল। আমরা তিনজন 1 ঘন্টার মতো সেখানে দাঁড়িয়েছিলাম। তারপর সোহেলকে ডাক দিলে ওর জ্ঞান ফেরে। তারপর আমি সাহস নিয়ে আস্তে আস্তে গাড়ি চালিয়ে গন্তব্যে চলে আসি। সেই ঘটনার পর সোহেল গাড়িতে কাজ করা বাদ দিয়ে দেয়। আমি কিছুদিন একটু অসুস্থ ছিলাম, তারপর সব কিছু আবারও ঠিক হয়ে যায়। ইমরান ভাই, এটাই ছিল এরশাদ ভাইয়ের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। ঘটনাটা শেয়ার করলে অনেক খুশি হব। ঘটনাটা শেয়ার করার মতো হলে আমাকে ইমেল করে জানিয়ে দেবেন। আমি আরও ঘটনা সংগ্রহ করে পাঠাবো ইনশাল্লাহ। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি ভূত আড্ডার সবার জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ইমরান ভাই। ধন্যবাদ তানভীর আহমেদ ভাই, এত সুন্দর, এত রহস্যময়, ভয়ঙ্কর একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করার জন্য। আমরা কিন্তু সচরাচর দেখি যারা মূলত এরকম ড্রাইভিং পেশায় আছেন, দূরপাল্লার গাড়িগুলো চালান, অনেক দূরে দূরে যান, রাত নাই দিন নাই, যে কোনো সময় যখন যেখানে প্রয়োজন হয় সেখানেই চলে যান। তাদের সাথে এরকম অভিজ্ঞতা হয় না, এরকম ভৌতিক অভিজ্ঞতার সম্মুখীন তারা হয়নি, এরকম মানুষ খুব কম পাওয়া যায়। 100%-এর মধ্যে বলতে গেলে মোর দেন 80%ই তারা এইসব অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। আর বিশেষ করে দেখা যায় যে অ্যাম্বুলেন্স যারা চালায় তাদের তো কথাই নেই। আমার মনে হয় তাদের সবার সাথে এরকম টুকিটাকি ঘটনা ঘটে থাকে। ঠিক তেমনি আজকে একটা ঘটনা তানভীর আহমেদ ভাই আমাদেরকে লিখে পাঠিয়েছেন। মানে ইনি মূলত একজন ট্রাক ড্রাইভার। কিছু সবজি নিয়ে চিটাগাং যাওয়ার সময় এরকম একটা ঘটনার সম্মুখীন হয়েছিলেন। সত্যি ভাই, খুব দুর্দান্ত রকম ভয়ঙ্কর লেগেছে আপনার এই ঘটনাটি। ধন্যবাদ তানভীর আহমেদ ভাই, এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। তো লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন তানভীর আহমেদ ভাইয়ের এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, এখন সরাসরি চলে যাব আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনায়। চলুন তাহলে শুনে আসি রাব্বি হাসানের নিশিভূত। ঘটনাটি আমার কাছে ঠিক যেভাবে লিখে পাঠিয়েছেন, আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন আপনি? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমি ভূত আড্ডার একজন লিসেনার। আমি ভূত আড্ডার সব ঘটনাই শুনি। ভূত আড্ডার ঘটনা শোনা আমার কাছে নেশা হয়ে গেছে। আমার নাম রাব্বি হাসান, আমার বাড়ি দিনাজপুর। আমি একাদশ শ্রেণীতে পড়ালেখা করছি। আজ আমি একটা ঘটনা শেয়ার করব। এই ঘটনাটা ঘটেছিল আমার দাদার সাথে। এই ঘটনাটা আমি আমার দাদার কাছ থেকেই শুনেছিলাম। ঘটনাটা যখন ঘটে তখন আমার দাদা নতুন বিয়ে করে, মানে ঘটনাটা অনেক বছর আগে। আমার দাদা মারা গেছে, কিন্তু দাদি এখনও বেঁচে আছেন। আমার দাদা আর দাদির বাড়ি ছিল পাশাপাশি গ্রাম। আমার দাদা অনেক বেশি সাহসী একজন মানুষ ছিলেন। আমার দাদা সব রকম কাজই করত, যখন যেই কাজ পেত সেই কাজই করত। দাদার নতুন বিয়ে হওয়ার পর দাদা দাদিকে নিয়ে দাদির বাপের বাড়ি যায়। পাশের গ্রাম হওয়ায় দাদা রাতের বেলায় বাড়ি চলে আসতে চায়। দাদি সহ দাদির বাড়ির সবাই রাতের বেলায় আসতে নিষেধ করে, কারণ নতুন বর বউদের নাকি রাতের বেলায় বাইরে বের হতে নেই, খারাপ জিনদের নজর লাগে। দাদির বাড়ি যেতে হলে একটা ছোট খাল পার হতে হয়। সেই খালে সবসময় বুক পর্যন্ত পানি থাকে। সেই খাল পারাপারের জন্য সেখানে নৌকা থাকতো। দিনের বেলায় নৌকায় মাঝি থাকতো, কিন্তু
রাতের বেলায় কেউ থাকতো না। রাতের বেলায় ঘাটে নৌকা বাঁধা থাকতো, কারো দরকার হলে নিজেই নৌকা নিয়ে পার হয়ে চলে যেত। এটা নিয়ে কোনো সমস্যা হতো না। দাদা রাতের খাবার খেয়ে সবার সাথে গল্প করতে করতে বেশ রাত হয়ে যায়। তখন রাত আনুমানিক 9টা বা 10টা হবে। দাদা বাড়ি আসার উদ্দেশ্যে রওনা দেয়। তখন সেই সময় রাত 10টা মানে অনেক রাত, কারণ তখন তো গ্রামে কোনো বিদ্যুৎ ছিল না। দাদির বাড়ি থেকে ঘাটে আসতে 5 মিনিটের মতো সময় লাগে। সেই খাল পার হয়ে দাদার বাড়ি যেতে পায়ে হেঁটে 20 মিনিটের মতো সময় লাগবে। দাদা বাড়ি থেকে বের হয়ে খালের কাছে চলে আসে। খালটা বেশি বড় ছিল না। খালের এই পার থেকে ওই পার সবই দেখা যায়। নৌকা নিয়ে খাল পার হতে 5 মিনিটের মতো সময় লাগে। দাদা ঘাটে এসে দেখে খালের ওই পারে একটা লাল শাড়ি পরা মহিলা দাঁড়িয়ে আছে। চাঁদের আলোয় দাদা স্পষ্টই মহিলাটাকে দেখতে পায়। মহিলার কাছে একটা পুটলি জাতীয় কিছু একটা ছিল। দাদা কিছুটা অবাক হয় মহিলাটিকে দেখে। দাদা গ্রামের মানুষ, তাই তেমন ভয় না পেয়ে মহিলার দিকে কিছু সময় তাকিয়ে থাকে। ঘাটে তখন নৌকা বাঁধা ছিল, কিন্তু নৌকায় কোনো মাঝি ছিল না। দাদা চিন্তা করে সে নিজেই নৌকা নিয়ে ওই পারে যাবে। দাদা নৌকা নিয়ে ঘাটের ওই পারে চলে যায়। দাদা নৌকাটা ঘাটে ভেড়াতেই লাল শাড়ি পরা মহিলাটা দাদার কাছে এগিয়ে আসে। দাদা দেখতে পায় মেয়েটার বয়স 18 কি 20 বছর হবে। তার পরনে লাল শাড়ি আর শরীরে অনেক গহনা। আর মেয়েটার চেহারা অনেক সুন্দর। মেয়েটার শরীরে অনেক বেশি গহনা ছিল। দাদা এত গহনা আগে কখনোই দেখেনি। চাঁদের আলোয় গহনাগুলো যেন চকচক করছিল। মেয়েটা দাদার কাছে আসে। মেয়েটা দাদাকে এসে বলে তাকে ওই পারে পার করে দিতে। তখন দাদা মেয়েটাকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, আর এত রাতে একা একা ওই পারে গিয়ে কী করবে। দাদা ভেবেছিল মেয়েটা হয়তো বিয়ে বাড়ি থেকে পালিয়ে এসেছে। দাদা মেয়েটাকে চিনতে পারে না, আর মেয়েটাকে দাদা আগে কখনো দেখেওনি। দাদার মনে একটু সন্দেহ হয়, কিন্তু মেয়েটাকে দেখে একদম সাধারণ মানুষের মতোই মনে হচ্ছিল। আর দাদার সাথে এরকম সাধারণ মানুষের মতোই কথা বলছে। এত রাতে একটা মেয়ে বিপদে পড়ে তাকে খাল পার করে দিতে বলেছে। দাদার মনে একটু দয়া হয়। দাদা কিন্তু তখনও নৌকা থেকে নামেনি। দাদা কিছু বলার আগেই মেয়েটা নৌকায় উঠে আসে। তারপর দাদাকে অনুরোধ করে খাল পার করে দিতে। দাদাও কিছু না ভেবেই মেয়েটাকে নিয়ে নৌকা চালাতে থাকে। দাদা যখন নৌকা চালাচ্ছে তখন দাদার মনে হলো নৌকাটা অনেক বেশি ভারী হয়ে গেছে। দুজন মানুষের জন্য নৌকা এত ভারী হওয়ার কথা না। মেয়েটা দাদার দিকে পিঠ করে নৌকার অপর প্রান্তে গিয়ে বসে। দাদা মেয়েটার সামনের সাইড দেখতে পাচ্ছিল না। মেয়েটার সাথে একটা ছোট পুটলি ছিল। দাদা বুঝতে পারে মেয়েটা পুটলি খুলে কিছু বের করে খাচ্ছে। দাদা মেয়েটাকে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায় আর কোথায় যাবে সে, কিন্তু মেয়েটা দাদার কথা আর কোনো জবাব দেয় না। মেয়েটা চুপ করে থাকে। দাদার মনে এবার একটু সন্দেহ হতে থাকে। এদিকে দাদার নৌকা চালাতে চালাতে অনেক কষ্ট হচ্ছে। নৌকাটা তখন খালের প্রায় মাঝামাঝি ছিল। হঠাৎ করে দাদা নৌকা চালাতেই পারে না। দাদা অনেক চেষ্টা করেও নৌকা সামনের দিকে নিতে পারে না। আস্তে আস্তে দাদার সন্দেহ আরও গাঢ় হতে থাকে, কারণ দাদা এবার একটা ভয়ঙ্কর জিনিস দেখতে পেয়েছিল। দাদা দেখে কোথায় থেকে যেন একটা কালো রঙের পাখি উড়ে এসে এই মেয়েটার সামনে বসে। তারপর দাদা খাওয়ার শব্দ শুনতে পায়। কোনো হিংস্র জানোয়ার কিছু খেলে যেমন শব্দ হয় ঠিক তেমন শব্দ হচ্ছিল। দাদা এবার ভয় পেয়ে যায়। দাদা মনে সাহস রেখে মনে মনে দোয়া পড়তে শুরু করে। দাদার শরীর ঘেমে যাচ্ছিল। কিছু সময় পর দাদা দেখে ওই কালো পাখিটা আবারও উড়ে চলে গেল। দাদা পাখিটার দিকে তাকিয়ে থাকে। দাদার সামনেই পাখিটা অদৃশ্য হয়ে যায়। দাদা এবার পুরোপুরি বুঝতে পারে সে কোনো খারাপ জিন বা পিশাচের খপ্পরে পড়ে গেছে। তাকে ভয় পেলে চলবে না, সাহস ধরে রাখতে হবে। দাদা সাহস ধরে রেখে নৌকা চালাতে থাকে। তখন নৌকাটা আগাতে থাকে কিছুটা। দাদা খেয়াল করে নৌকায় থাকা মেয়েটা কিছু একটা খালের পানিতে ফেলে দিল। তারপর মেয়েটা দাদার দিকে ঘুরে তাকায়।
দাদা দেখতে পায় মেয়েটা একদম স্বাভাবিকভাবেই আছে। মেয়েটা দাদাকে তাড়াতাড়ি নৌকা চালাতে বলে। দাদা যে ভয় পাচ্ছে সেটা মেয়েটাকে বুঝতে দেয় না। দাদা এমন ভাব করে যেন সে কিছুই বুঝতে পারে নাই। দাদা নৌকাটি ঘাটে নিয়ে চলে আসে। ঘাটে আসার সাথে সাথে মেয়েটা নৌকা থেকে লাফ দিয়ে নেমে যায়। দাদা তখন কোনো কথা না বলে নৌকা নিয়ে ওই পারে চলে যেতে চায়। তখনই মেয়েটা দাদাকে ডাক দেয়। মেয়েটা দাদাকে বলে তাকে সামনে একটু এগিয়ে দিয়ে আসতে, কিন্তু দাদা রাজি হয় না। দাদা মেয়েটাকে একা একা যেতে বলে। হঠাৎ মেয়েটা একটু রাগী হয়ে দাদাকে বলে এগিয়ে দিতে। দাদা মনে মনে অনেক ভয় পাচ্ছে, কিন্তু দাদা বুঝতে পারছিল না সে আসলে কি করবে এখন। দাদা তো বুঝতে পেরেই গিয়েছিল ওটা সাধারণ কোনো মানুষ না, ওটা জিন বা পিশাচ হবে। এখন তাকে এগিয়ে দিতে গেলে যদি কোনো বিপদ হয়, দাদার যদি কোনো ক্ষতি করে। দাদার মাথায় একটা বুদ্ধি আসে। দাদা ভাবে নৌকা দিয়ে পার হতে 5 মিনিট সময় লাগবে, তারপরও পায়ে হেঁটে বাড়ি যেতেও অনেক সময় লাগবে, আর দাদির বাড়ি যেতে এখান থেকে 5 মিনিটের সময় লাগবে। মেয়েটার সাথে কিছু দূর যাওয়ার পর দাদা দৌড়ে দাদির বাড়িতে চলে যাবে। আর তাছাড়া ঘাট থেকে কিছু দূর গেলেই বাড়ি ঘর আছে। দাদা সেই বাড়িতে চলে যাবে। দাদা কিছু না বলে নৌকা থেকে নেমে আসে। মেয়েটা দাদার সামনে সামনে হাঁটছিল। দাদা চুপ করে ভয়ে ভয়ে মেয়েটার পেছনে পেছনে হাঁটছিল। মেয়েটাও কোনো কথা বলছিল না। হঠাৎ দাদা খেয়াল করে সে এটা কোথায় চলে এসেছে, কারণ দাদা কোনো বাড়ি ঘর দেখতে পাচ্ছিল না। দাদা চারপাশে শুধু গাছপালা আর ফাঁকা মাঠ দেখতে পাচ্ছে। দাদা বুঝতে পারে ওই জিনটা মায়াজাল সৃষ্টি করেছে। দাদা এবার ভীষণ ভয় পেয়ে যায়। হঠাৎ দাদা দেখতে পায় তাদের থেকে কিছুটা দূরে সামনে একটা বিশাল বড় পাখি দাঁড়িয়ে আছে। পাখিটা একটা হাতির মতো বড় হবে। পাখিটা দেখতে কালো কুচকুচে। দাদা এবার ভীষণ রকম ভয় পেয়ে গেল। দাদা থমকে যায়। দাদা থামার সাথে সাথে মেয়েটাও যেন অদ্ভুতভাবে থেমে যায়। তারপর মেয়েটা দাদার দিকে ঘুরে তাকায়। মেয়েটা যখন দাদার দিকে ঘুরে তাকায় তখনই দাদা সব থেকে বেশি ভয় পেয়েছিল, কারণ দাদা দেখতে পেয়েছিল মেয়েটার চেহারা খুবই বিভৎস হয়ে গেছে। মেয়েটার সুন্দর চেহারা বিভৎস রকম কালো হয়ে গেছে। দাদার চোখের সামনেই মেয়েটা একটা বৃদ্ধ মানুষের মতো হয়ে যায়। মাথার চুলগুলো সব সাদা, চুলগুলো মাটি ছুঁয়ে গেছে, আর হাত পা খুবই চিকন। শরীরের চামড়া যেন গুছিয়ে গেছে। এমন দৃশ্য দেখে দাদা মারাত্মক রকম ভয় পেয়ে যায়। দাদা দোয়া পড়তে শুরু করে। হঠাৎ করে ওই বিশাল বড় পাখিটা উড়ে দাদার মাথার উপরে ঘুরতে থাকে। দাদা একবার উপরে তাকিয়ে দেখে পাখিটা দাদার মাথার উপরেই ঘুরছে। দাদা সামনে তাকিয়ে মেয়েটাকে আর দেখতে পায় না। দাদা আবার পাখিটার দিকে তাকায়। তখন দাদা দেখে সেই মহিলারূপী জিনটা ওই পাখির পিঠে বসে আছে। তার পা দুইটা ঝুলে মাটি পর্যন্ত নেমে এসেছে। দাদা এবার খেয়াল করে দেখে সেই জিনটা ভয়ঙ্করভাবে হাসছে। দাদা কোনো রাস্তা দেখতে পায় না, চারদিকে সব ফাঁকা জায়গা। তখন দাদা একদিকে দৌড় দেয়। দাদা দৌড়ানোর সময় খেয়াল করে পাখিটাও তার মাথার ওপর দিয়ে উড়ে উড়ে আসছে, আর পাখিটার পিঠে বসে থাকা জিনটা ভয়ঙ্করভাবে হাসছে। দাদা এবার চিৎকার করে দৌড়াতে থাকে। হঠাৎ দাদা কিছু একটার সাথে হোঁচট খেয়ে মাটিতে পড়ে যায়। তারপর দাদা অজ্ঞান হয়ে যায়। দাদার যখন জ্ঞান ফিরে তখন দাদা দেখে সে দাদির বাড়িতে শুয়ে আছে। তখন সকাল 8টা কি 9টা বাজে। দাদি তখন দাদাকে জিজ্ঞেস করে রাতে কি হয়েছিল। দাদা তখন রাতের বেলার ঘটনা দাদি সহ দাদির বাড়ির সবাইকে বলে। দাদি তখন দাদাকে বলে ভোরবেলায় নৌকার মাঝি দাদাকে বাড়িতে দিয়ে যায়। মাঝি ভোরবেলায় ঘাটে গিয়ে দেখে নৌকাটা খালের মাঝে ভাসছে। মাঝি দেখতে পায় নৌকার উপরে একজন অচেতন হয়ে পড়ে আছে। তখন মাঝি খালে নেমে নৌকার কাছে যায়। মাঝি দাদাকে দেখে চিনতে পারে। তখন সেই মাঝি দাদাকে বাড়িতে দিয়ে যায়। একটা হুজুর এনে দাদাকে এরপরে ঝাড়ফুঁক করে দেওয়া হয়। তারপর অবশ্য দাদার সাথে আর সমস্যা হয়নি।
ইমরান ভাই, এটাই ছিল আমার দাদার সাথে ঘটে যাওয়া একটা বিশেষ ঘটনা। আমি আমার দাদির কাছ থেকে আরও ঘটনা শুনেছি, সময় করে আমি লিখে পাঠাবো। ভালো থাকবেন ইমরান ভাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ রাব্বি হাসান ভাই এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। ঘটনাটি যদিও খুব ছোট্ট একটি ঘটনা, তবে ঘটনার মধ্যে বেশ ভয়াবহতা ছিল। মানে নদীর পাড়ে এরকম কিছু সত্যিই অকল্পনীয়। হ্যাঁ, যেকোনো সাধারণ মানুষের সাথে যদি এরকম মধ্যরাতে বলা চলে, কেননা গ্রাম অঞ্চলে ৮টা-৯টার পর বলতে গেলে তাদের অর্ধেক ঘুম হয়ে যেত। এরকম একটা সময় ছিল তখন। তো সেই হিসাবে এরকম নির্জন রাতে কারো সাথে এরকম ঘটনা ঘটাটা সত্যিই খুব ভয়ঙ্কর রকমের। তো ধন্যবাদ রাব্বি হাসান ভাই এত সুন্দর রহস্যময় একটি ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আপনার কাছে এরকম আরো ঘটনা থাকলে কিন্তু ভাই অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দিতে পারেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাব্বি হাসান ভাইয়ের নিশিভূত নামক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। তো এখন আর কথা বাড়াবো না, এখন চলে যাব আজকের এপিসোডের সর্বশেষ আর আমাদের স্পেশাল ঘটনায়। স্পেশাল বলছি এ কারণেই, কারণ অফিসিয়াল স্টোরি টেলার যারা আমাদের সাথে যুক্ত আছেন তাদের ঘটনাগুলো সবসময় একটু স্পেশালি হয়, তাদের ঘটনাগুলো একটু অন্য লেভেলের হয়ে থাকে। তো সেই রকমই আজকের ঘটনাটিও আপনারা শুনতে যাচ্ছেন রাসেল রাজ ভাইয়ের অসাধারণ একটি ঘটনা। তাহলে চলুন শুনে আসি। গাইসা পেতনি। ঘটনাটি আমাকে ঠিক যেইভাবে লিখে পাঠিয়েছেন আমি চেষ্টা করছি ঠিক সেভাবেই আপনাদের মাঝে উপস্থাপন করতে। লিখছেন, আসসালামু আলাইকুম ইমরান ভাই, কেমন আছেন জিজ্ঞেস করব না, কারণ আমি জানি আপনি সব সময় ভালো থাকেন এবং ভালোর দলেই আপনি। শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি প্রতিদিনের মতো আজও অনেক ভালো আছি। আমার পরিচয়, আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূত আড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। আর বেশি কথা বাড়াবো না, সরাসরি ঘটনার ভেতরে চলে যাই। তার আগে বলতে চাই, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। এবার তাহলে চলেন শুনে আসি আজকের ঘটনা। ইমরান ভাই, আপনি আপনার মতো ঘটনাটা পড়ে শোনাবেন। সারাদিনের ক্লান্তি শেষে ঘুমানোর জন্য নিজের রুমে গিয়ে বিছানায় শুয়ে আছি। তখন রাত প্রায় 10টা 23 হবে। এমন সময় আমার ঘরের দরজায় টোকা দেওয়ার শব্দ পেয়ে অনেকটা বিরক্ত হয়ে আমি জিজ্ঞেস করি, কে কে বারবার দরজায় টোকা দিচ্ছে? দরজার বিপরীত পাশ থেকে উত্তর আসে, কাকু দরজা খোলো, আমি সাম্বেল। আমি বুঝতে পারি এটা আমার ভাইপো সাম্বেল। আমি সাথে সাথে গিয়ে দরজাটা খুলে দেই। আমি সাম্বেলকে ভেতরে নিয়ে এসে বলি, কিরে তুই এখন এখানে কি করতে আসছিস? আমার কথা শুনে সাম্বেল বলে, কাকু আমি আজ রাতে তোমার সাথে থাকবো। সাম্বেলের কথা শুনে আমি বলি, বাহ, সে তো ভালো কথা, কিন্তু তোর বাবা মা জানে তো? তুই কি তাদের বলে এসেছিস? তখন সাম্বেল বলে, হ্যাঁ আমি বলে এসেছি। তারপর আমরা খাটের উপরে শুয়ে পড়ি। অনেক সময় হয়ে যায়, কিন্তু আমি বারবার খেয়াল করছি সাম্বেল ঘুমাচ্ছে না। একবার এদিক আরেকবার ওদিক বারবার এমন করছে। কিছু সময় পরে আমি বলি, কিরে তোর কি হয়েছে, এমন করছিস কেন? আমার কথা শুনে সাম্বেল অনেকটা চমকে উঠে বলে, কাকু আমি একটা অদ্ভুত জিনিস দেখেছি, তারপর থেকে আমার শরীরের ভেতর হাঁসফাঁস করছে। আমি তাকে জিজ্ঞেস করি, আমি বুঝতে পারিনি, ঠিক করে বলতো তুই কিসের কথা বলছিস? আমার কথা শুনে সাম্বেল বলে, কাকু আমি যখন তোমাদের বাসায় আসছিলাম তখন তোমাদের ঘরের পাশের ওই তাল গাছটার উপরে একটা ছোট্ট মেয়েকে বসে থাকতে দেখেছি। সাম্বেলের কথা শুনে আমি বুঝতে পারি সে আসলে কি দেখেছে। আসলে আমাদের বাসার পাশের ওই তাল গাছটা কিছু খারাপ জিন থাকে।
আমি তখন সাম্বেলকে সান্ত্বনা দেওয়ার জন্য বলি, আরে ওসব কিছু না, তুই হয়তো ভুল কিছু দেখেছিস। আমার কথা শুনে সাম্বেল আর কিছু বলে না। আমি সাম্বেলকে চুপ থাকতে দেখে বুঝতে পারি সে আমার কথাটা মেনে নিতে পারেনি। আমি এবার বললাম, এমনিতেই অনেক রাত হয়েছে, এখন ঘুমা। তারপরে আমরা ঘুমিয়ে যাই। কিছু সময় পরে মাংস পচা দুর্গন্ধে আমার ঘুমটা ভেঙে যায়। আমি চোখ খুলে দেখি আমার ফ্যানের উপরে একটা ছোট্ট মেয়ে বসে আছে আর এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিন্তু আমি তো ফ্যান ছেড়ে ঘুমিয়েছিলাম। ফ্যানটা এখন বন্ধ। আমি আরো ভালো করে দেখি আসলে কি আমি ঠিক দেখেছি নাকি অন্য কিছু। কিন্তু না, আমি ঠিকই দেখেছি। আমি এবার মেয়েটাকে দেখে ভয় পেয়ে যাই। কারণটা হলো তার মুখে কোনো মাংস নেই। বড় বড় সূচালো দাঁত বের হয়ে আছে মুখের ভেতর থেকে। চোখ দুটো রক্ত লাল। আমার দিকে তাকিয়ে আছে সে। হাতে বড় বড় নখ কালো কালো হয়ে আছে। এসব দেখে আমি কি করব বুঝতে পারছিলাম না। চিৎকার করে পাশের ঘর থেকে মা বাবাকে ডাকবো সেটাও পারছিলাম না। আমার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছে না। এমনকি সাম্বেল আমার পাশেই শুয়ে আছে, তারপরেও তাকে ডাকতে পারছি না। তীব্র গন্ধে আমার দম যেন ধীরে ধীরে বন্ধ হয়ে আসছে। এমন সময় ছোট্ট সেই মেয়েটা আমার বুকের উপরে বসে পড়ে। সে যখনই আমার মুখে আঁচড় দিতে যাবে ঠিক তখনই আমি হাতটা ধরে ফেলি। এটা দেখে সে আরো রেগে যায়। সে মুখ দিয়ে কেমন একটা আওয়াজ করতে থাকে। সাথে সাথে সে আমার বাম হাতে তার সূচালো দাঁত দিয়ে একটি কামড় বসিয়ে দেয়। আমি ব্যথায় কুঁকড়ে যাই। আমি জানি না আমার ভেতরে তখন কি হয়েছিল। আমি নিজেও তখন একটা পশুর মতো হয়ে যাই। আমিও তার হাতে কামড় দেই। তার হাতে দিয়ে কালো কালো রক্ত বের হচ্ছিল। আমার মুখে রক্ত। সে তখনও আমার হাতে কামড় দিয়ে ধরেছিল। আমি বুঝতে পারছি সে ব্যথা পাচ্ছে কিন্তু আমাকে ছাড়ছে না। আমি তখন আরো জোরে কামড়াতে থাকি। একটা সময় সে আমার হাত থেকে তার ধারালো দাঁত বের করে। পালানোর অনেক চেষ্টা করে কিন্তু আমি তার গলায় কামড় দিয়ে ধরে আছি। সেখান থেকে প্রচুর রক্ত বের হচ্ছিল। আর সাথে তার হাত দুটো আমি ধরে আছি। সে আমার হাত থেকে বাঁচার অনেক চেষ্টা করছে কিন্তু আমি তাকে কিছুতেই ছাড়ছি না। একটা সময় সাম্বিল ঘুমের ঘরে আমার দিকে ফিরে আর আমার গায়ের উপরে হাত তুলে দেয়। সাথে সাথে আমি চমকে উঠি ঘুম থেকে। আসলে ঘুমিয়েছিলাম কিনা তা জানি না। আমার সারা শরীর ঘামে ভেজা। আমি ঘুম থেকে উঠে ভাবতে থাকি, তাহলে কি এসব আমার স্বপ্ন ছিল? হঠাৎ আমার হাতের দিকে তাকিয়ে দেখি ছোট্ট ছোট্ট দাঁতের ছাপ পড়ে আছে আর অনেক ব্যথা করছে সেখানে। আমি তখন কি করব বুঝতে পারছিলাম না। একটা সময় গা হাত মুছে আবার ঘুমিয়ে পড়ি। কিছু সময় পরে নিজেকে অপরিচিত একটা জায়গায় দেখতে পাই। আমি জায়গাটা চিনি না। আগে কখনো আসছি বলে আমার মনে হচ্ছে না। আমার চারপাশে অনেক বড় বড় গাছ, কিন্তু দূরে যেতেই দেখি আমার চারপাশটা সাথে সাথে নিকষ কালো অন্ধকারে মিলিয়ে যেতে লাগলো। আমি কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না, কিন্তু আমি হেঁটেই চলেছি। কত দূর হেঁটেছি সেটা জানি না, কিন্তু কিছু দূর যেতেই দেখি অন্ধকারের মধ্য থেকে অনেকগুলো লাল লাল চোখ আমার দিকে তাকিয়ে আছে। তাদের চোখ দেখে মনে হচ্ছে তাদের অনেক ক্ষুধা। আমাকে পেলে খুবলে খুবলে খাবে। হঠাৎ একটা আওয়াজ আমার কানে আসে। আওয়াজটা ছিল অনেকটা এমন, দুটি লোহা ঘষা লাগলে যেমন শব্দ হয় ঠিক তেমন। তখন আমি আওয়াজটা অনুসরণ করে কিছুটা সামনে গিয়ে দেখি অনেকগুলো ভয়ঙ্কর অভাব এক জায়গায় বসে আছে। মনে হচ্ছে তারা একসাথে বসে কারোর আশায় অপেক্ষা করছে। আরো ভালো করে তাকিয়ে দেখি তাদের হাতে অনেক বড় বড় তলোয়ার। সেই তলোয়ার ঘষা দিচ্ছে আর তাই এমন আওয়াজ হচ্ছিল। আমি এসব দেখে আর বেশি সময় তাকিয়ে থাকতে পারলাম না ওদের দিকে। যেই না পিছনে ঘুরে চলে আসতে যাব ঠিক তখনই অভাবগুলো আমার পিছন থেকে বলে ওঠে, এই দাঁড়া বলছি, আর এক পাও সামনে যাওয়ার চেষ্টা করবি না, তাহলে প্রাণে মেরে ফেলবো।
আমাদের একটা সঙ্গীকে আহত করেছিস তুই। এত সহজে তোকে মারবো না, কষ্ট দিতে দিতে মারবো তোকে। শয়তানগুলোর মুখে এইসব কথা শুনে আমি আর ওখানে এক মুহূর্ত না দাঁড়িয়ে প্রাণপণে দৌড় দিলাম। কোথায় যাচ্ছি সেটা আমি নিজেও জানি না, তবে আমাকে বহু দৌড় যেতে হবে তাদের হাত থেকে বাঁচতে হলে। অনেক সময় দৌড়ানোর পর একটা গাছের নিচে এসে দাঁড়াই। আমি চারপাশটা ভালো করে খেয়াল করতে লাগলাম। হঠাৎ দেখি আমার সামনে অবয়বগুলো দাঁড়িয়ে আছে। আমি আবার একটা ধাক্কা খেয়ে গেলাম। এ কি? তাহলে কি আমি একটু আগাইনি সামনে? এখনো সেখানেই আছি? আমি তাদের দিকে লুকিয়ে লুকিয়ে কিছুটা দূরে গিয়ে একটা ঝোপের আড়ালে লুকিয়ে থাকি। আমি ভেবেছিলাম আর হয়তো কোনো সমস্যা হবে না, কিন্তু আমি দেখি আমার সামনে কালো চিতাবাঘ দাঁড়িয়ে আছে, আমার মুখের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আমি যেই না দৌড় দিতে যাব ঠিক তখনই কালো চিতাটা আমার উপরে ঝাঁপিয়ে পড়ে। সাথে সাথে আমি মাটিতে পড়ে যাই। কিছু সময় পরে আমি অনুভব করি আমার দেহটা অনেক ভারী ভারী লাগছে। কিন্তু এ কি? আমার তো এখনো কিছুই হয়নি। আমি আস্তে আস্তে আমার চোখটা খুলি। দেখি আমার সামনে পিছনে আশেপাশে, এমনকি আমার চারপাশে কেউ নেই। কোনো কালো ছায়ারও অস্তিত্ব নেই। আমি মাটি থেকে উঠে আবারও দৌড় দিতেই যাব ঠিক তখনই আমার মাথার ভেতরে কেউ একজন হুংকার দিয়ে বলে ওঠে, আমরা এখান থেকে পালিয়ে কোথাও যাব না। তুমি ওই শয়তানগুলোর সামনে যাও, বাকিটা আমি দেখছি। আমি কিছু বুঝতে পারলাম না তার কথা রাগামাথা। আমি চুপ করে ওখানেই দাঁড়িয়ে আছি। কিছু সময় পরে আমি অনুভব করি আমার শরীরটা থরথর করে কাঁপছে। পরক্ষণে আমি বুঝতে পারি আমার শরীরটা অন্য কেউ হয়তো নিয়ন্ত্রণ করছে। আমার পুরো শরীর অন্য কেউ হয়তো দখল করে নিয়েছে। ঠিক তখনই আমার পুরো শরীরে ঘুরে শয়তানগুলোর দিকে যেতে থাকে। আমার কোনো কিছু বোঝার মতো ক্ষমতা সে সময় ছিল না। আমার এখন কি করা উচিত? কিছু সময়ের ভেতর শয়তানগুলোর সামনে গিয়ে দাঁড়িয়ে যাই। শয়তানগুলো আমাকে দেখে ক্রুদ্ধ দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে থাকে। শয়তানগুলো দৌড় দিয়ে আমার কিছুটা সামনে চলে আসে। এবার দেখি শয়তানগুলো নাচানাচি করছে আর আমার দিকে তাকিয়ে বলছে, এই তোরা দেখ, আমাদের খাবার পায়ে হেঁটে আমাদের কাছেই এসেছে। এবার আমি অনুভব করি আমার সারা শরীরটা গরম হয়ে যাচ্ছে। এতটাই গরম যে আমি প্রথমে মনে করেছিলাম আমার গায়ে আগুন জ্বালিয়ে দিয়েছে কেউ। সাথে সাথে আমার চোখ জ্বালা করতে শুরু করে। হঠাৎ আমার চোখ দুইটা দিয়ে টর্চ লাইটের মতো আলো বের হতে থাকে। আমি সব কিছু অনুভব করতে পারছি, কিন্তু আমি কোনো কিছুই করতে বা বলতে পারছি না। সেই সময় আমি ছিলাম এক নির্বাক শ্রোতার মতো। শয়তানগুলোর কথা শেষ হলে আমার ভেতর থেকে হুংকার দিয়ে কেউ একজন বলল, আচ্ছা, এই শয়তান, তোরা তাহলে খাবি আমাকে? আয় দেখি কেমন করে খাস। এই শয়তান, তোরা দেখিসনি তোদের দখলের একটা শয়তানের কি অবস্থা করেছি? ওইটা দেখার পরও তোরা আমার সামনে দাঁড়িয়ে বড় বড় কথা বলছিস। এবার শয়তানগুলো বলে ওঠে, আচ্ছা, তাহলে তুই মেরেছিলি? ও তো একা গিয়েছিল, তাই তুই ওকে মারতে পেরেছিলি হয়তো। কিন্তু কিন্তু দেখেছিস আমরা এখানে কতজন একসাথে আছি? তোকে এখানে মেরে পিস পিস করে রাখবো, বুঝতে পেরেছিস? আমার ভেতরে থাকা জিনটা আবারও তখন বলে ওঠে, তাহলে আয় এখনই, আর বেশি সময় নেই, তাড়াতাড়ি তোদের খেলা শেষ করতে হবে। তারপর মুহূর্তেই
আমার শরীরের ভেতর থেকে একটা কালো ধোঁয়ার মতো বের হয়ে যায়, আর সেই কালো ধোঁয়ার ভেতর থেকে সেই কালো চিতাবাঘ বেরিয়ে আসে। আমার দিকে একবার ঘুরে তাকালো। আমি তার চোখ দেখে ভয়ে ওখানেই বসে পড়ি। এ কি? এটা কেমন চোখ? চোখ দেখে মনে হচ্ছে এখনই রক্ত বেরিয়ে আসবে। আর তার সারা শরীরের কথা আর কি বলবো, এক কথায় ভয়াবহ, ভয়ঙ্কর রকম কালো। এবার কালো চিতাটা আমার চোখের সামনে শয়তানগুলোর ওপরে ঝাঁপিয়ে পড়ল। সাথে সাথে দেখি কালো চিতাটার লেজ দিয়ে আগুন জ্বলছে। লেজটা যে শয়তানটার গায়ে লাগছে, সাথে সাথে সেই শয়তানটা সারা শরীরে ভয়ঙ্কর রকম আগুন জ্বলে উঠছে। শয়তানটা ওখানেই মারা যেতে থাকে। এমন করে তাদের ভেতরের অনেক সময় ভয়ঙ্কর লড়াই চলছে, কিন্তু থামার কোনো নামগন্ধও নেই। এদিকে শয়তানগুলোর সংখ্যা একের পরে এক বেড়েই চলেছে। একটা সময় কালো চিতাটার কানে একটা শয়তান কামড় বসিয়ে দেয়। সাথে সাথে সেখানে কালো চিতাটা রক্ত পড়তে থাকে। এবার কালো চিতাটা অনেক বেশি দুর্বল হয়ে পড়ে। যেন সেখানে এমন হচ্ছে একটা শয়তানকে মেরে ফেললে তার বদলে 4টা শয়তান আসছে। এবার আমি দেখি কালো চিতাটা উপরে অনেকগুলো শয়তান একসাথে কামড় মেরে ধরে আছে। কিছু সময় পরে চিতাটা অনেক ভয়ঙ্কর জোরে একটা হুঙ্কার দিয়ে ওঠে। সাথে সাথে আকাশ বাতাস কেঁপে উঠল। হুঙ্কারটা এতটাই জোরে ছিল, আমার একটু হলেই আমার কানের পর্দা ফেটে যাচ্ছিল। হুঙ্কার দেওয়ার সাথে সাথে শয়তানগুলো কালো চিতার শরীর থেকে অনেকটা দূরে গিয়ে ছিটকে ছিটকে পড়ে। আমি আমার পেছনে থেকে একটা আওয়াজ পেয়ে পিছনে তাকিয়ে দেখি, এ কি? হাজার হাজার না, লক্ষ লক্ষ কালো চিতাবাঘ বেরিয়ে আসছে বনের ভেতর থেকে। যেন আকাশ বাতাস কাঁপিয়ে তারা আসছে। আমার চোখের পলক পড়ার আগেই তারা আমার চোখের সামনে শয়তানগুলোকে এক এক করে ধরে ধরে মেরে ফেলে। আহ! এইসব দেখে আমার কলিজার পানি যেন শুকিয়ে যায়। আমি তাকিয়ে দেখি সব শয়তানগুলোকে মারার পর যে কালো চিতাটার কানে কামড় লেগেছে তার সামনে সবাই মাথা নিচু করে বসে পড়ে। সব কয়টা একই রকম দেখতে, কিন্তু তাদের ভেতরে আহত চিতাটা একটু আলাদা, কারণ তার লেজ দিয়ে আগুন জ্বলছে। কিন্তু তার সামনে যে চিতাগুলো বসে আছে তাদের কারো লেজে আগুন নেই। এবার আমি দেখি তারা অদ্ভুত কোনো একটা ভাষায় নিজেদের মতো কিছু কথা বলাবলি করছে, কিন্তু আমি কথাগুলো বুঝতে পারি না। এবার আহত চিতাটা আমার দিকে তাকিয়ে তাদের সবাইকে নিয়ে সেখান থেকে চলে যায়। আমি সবকিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। আমার চোখের কোণে কিছুটা পানি এসে জমা হয়, আর আমি মনে মনে ভাবতে থাকি, এটা বাঘ কিনা আমি জানি না, কিন্তু সে নিজের জীবন বাজি রেখে আমার জীবন বাঁচালো। ঠিক তখনই আমার কানে কানে কেউ একজন বলে উঠল, এসব নিয়ে এত ভেবো না, একটা কথা মনে রাখবে, আমি মানেই তুমি, আর তুমি মানেই আমি। আমি বেঁচে থাকতে তোমার কিছুই হবে না। আজ আর সময় নেই, তাই চলে যাচ্ছি, কিন্তু কোনো একদিন কথা হবে, আমাদের আবারও দেখা হবে। ঠিক তখনই আমার কানে ফজরের আজানের ধ্বনি ভেসে আসে। আমি ঘুম থেকে লাফিয়ে উঠে পড়ি, আর মনে মনে ভাবি, তাহলে তাহলে কি এত সময় আমি স্বপ্ন দেখেছি? আমি আমার হাতের দিকে তাকিয়ে দেখি তখনও আমার হাতের দাগটা আছে। আমার শরীর পুরোই ঘেমে গিয়েছে, কিন্তু তখন তো ঠান্ডা লাগার কথা, কারণ ভোরবেলায় ঠান্ডা আবহাওয়া থাকে। আমি আমার বিছানার বালিশের পাশে দেখি কিছু গাছের পাতা রাখা আছে। আমি বুঝতে পারি এই পাতাগুলো আমার কি করতে হবে। তারপর আমি পাতাগুলোকে সুন্দর করে আমার ক্ষত স্থানে লাগিয়ে রাখি। ঠিক তার 2 ঘন্টা পরে আমার শরীর সহ আমার ক্ষত স্থান সব ঠিক হয়ে যায়। তো ইমরান ভাই, এই ছিল আজকের ঘটনা। এটা একটি সত্যি ঘটনা ছিল। আমি আপনাদের সাথে আমার মতো করে সাজিয়ে লেখার চেষ্টা করেছি। আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। পুরো পৃথিবীর মানুষের কাছে আমাদের ভূত আড্ডা চ্যানেলকে পরিচয় করিয়ে দিতে সাহায্য করবেন।
আর ইমরান ভাই, আমার লেখায় ভুল ত্রুটি হলে ক্ষমা সমৃদ্ধ দৃষ্টিতে দেখবেন। আমি মোহাম্মদ রাসেল হোসেন রাজ, ভূতাড্ডার একজন অফিসিয়াল স্টোরি টেলার। আমার বাসা সাতক্ষীরা জেলা কলারোয়া থানা, গ্রাম বোয়ালিয়া। ভূতাড্ডা দীর্ঘজীবী হোক। পাশে ছিলাম, আছি এবং সব সময় পাশে পাবেন ইনশাআল্লাহ। আমি চলে যাচ্ছি, কথা হবে অন্য একদিন অন্য কোনো ভয়ঙ্কর ঘটনা নিয়ে। আসসালামু আলাইকুম। এই রাসেল রাজ ভাই, ধন্যবাদ ভাই, ধন্যবাদ এত সুন্দর একটা ঘটনা আমাদেরকে লিখে পাঠানোর জন্য। ধন্যবাদ জানানোর পাশাপাশি আপনাকে বলতে চাই, ওয়েলকাম টু আওয়ার ভূতাড্ডা ফ্যামিলি ব্রাদার। এখন থেকে কিন্তু আপনার প্রত্যেক রবিবার একটা করে ঘটনা চাই। আপনি কিন্তু অলরেডি আমাদের ভূতাড্ডা পরিবারের সাথে যুক্ত হয়ে গেছেন এবং আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছেন। তো এখন থেকে আপনারা প্রত্যেক রবিবার শুনতে পাবেন রাসেল রাজ ভাইয়ের অসাধারণ সব ঘটনা। আশা করি রাসেল রাজ ভাই সবসময় আমাদের পাশে এভাবেই থাকবেন যেমনটা এখন আছেন। তো প্রিয় লিসেনার্স, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন রাসেল রাজ ভাইয়ের আজকের এই কাইসা পেতনি নামক এই ঘটনাটি আপনাদের কাছে কেমন লেগেছে। আশা করি আপনাদের কাছে খুব বেশি ভালো লেগেছে, কেননা দেখতে হবে তো ঘটনাটি কে লিখেছে। ওয়ান অ্যান্ড অনলি আমাদের সবার প্রিয় রাসেল রাজ ভাই। তো ওয়ান্স এগেইন রাসেল রাজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাই। এরকম আরও ঘটনা থাকলে খুব দ্রুত আমাদেরকে পাঠিয়ে দিন ভাই। তো আজকের মতো আমি ইমরান এস খান বিদায় নেব। তার আগে আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, দ্রুত সাবস্ক্রাইব করে ফেলুন। এর ফলে কিন্তু আমাদের সকল আপডেট, সকল ঘটনার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আর আপনারাও যদি আমাদেরকে ঘটনা পাঠাতে চান, সেই ক্ষেত্রে আপনাদের জন্য দুইটি বই আছে। প্রথমত আপনারা সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন, আর আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি আমাদের ডেসক্রিপশন বক্সে অথবা কমেন্ট বক্সে প্রিন্ট আপ করা আছে। এছাড়াও আপনারা চাইলেই কিন্তু আমাদেরকে ইমেলের মাধ্যমেও ঘটনা পাঠাতে পারেন। আর আমাদের ইমেল অ্যাড্রেসটি হচ্ছে bhutadda.stories@gmail.com। আপনাদের জানা শোনা সেরা ভয়ের ঘটনাগুলো আমাদেরকে লিখে কিংবা ভয়েস ক্লিপ আকারে পাঠিয়ে দিতে পারেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। কথা হচ্ছে আগামী এপিসোডে নতুন আর দুর্দান্ত ভয়ঙ্কর কোনো এক ঘটনা নিয়ে। টিল দেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর হ্যাঁ, ভূতাড্ডার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।